প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি অনিক খান আজও আছি আপনাদের সঙ্গে এবং আজকের আমাদের বিষয় হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ মাল্টিটাস্কিং। বাংলাদেশের তরুণদের ভিতরে একটা হতাশা প্রায় দেখা যায় যে আমি এটা পারি, ওটা পারি, এটা পারি, কিন্তু আমি ঠিক করতে পারছি না। আমি আমাকে সহযোগিতা কেউ দিচ্ছে না। কবিতা লিখতে পারি কিন্তু পত্রিকালারা জায়গা দিচ্ছে না, নাটক লিখতে পারি কিন্তু চ্যানেলরা পাত্তা দিচ্ছে না। কত রকমের হতাশা। ফ্যাশন ডিজাইন করতে পারি কিন্তু আমাকে কেউ আমার কাপড় নিচ্ছে না। কত রকমের হতাশা আমরা চারিদিকে দেখি, কিন্তু অনেক অনেক গুণী এবং অনেক অসাধারণ তরুণরা কিন্তু আসলে কাজ না করে এই হতাশা থেকেই বসে আছে এবং একটা দুটো কাজ নেই, তারা হতাশ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের বিষয় নিয়েছি ক্রিয়েটিভ মাল্টিটাস্কিং। তার মানে একত্রে যে কত কিছু করা যায় তার একটা ছোট্ট উদাহরণ আজকে আমরা আপনাদেরকে দেব এবং এই উদাহরণ দেওয়ার জন্য আমরা কাকে দাওয়াত দিব চিন্তা করতে করতে পেলাম যে একজনকেই দাওয়াত দেওয়া যায় আসলে প্রাইমারি ফার্স্ট শোতে অন্তত এই বিষয়ে, এবং তার নাম হচ্ছে গিয়ে অনুরূপ আইচ। অনুরূপ ভাই, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শক, আপনাদেরকে এই সুযোগে বলে রাখি, আমাদের এই ইয়াং নাইট এই অনুষ্ঠানটা কিন্তু মোটেও আমার এবং আমার গেস্টের নয়, এটা আমাদের সকলের। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, SMS করতে পারেন, আপনারা টুইট করতে পারেন, ফেসবুকে পোস্ট দিতে পারেন, ইমেল করতে পারেন, এবং এইসব কিছু নিয়ম আপনার স্ক্রিনে দেখে নিচ্ছেন, হয়তো প্রডিউসার দেখিয়ে দিচ্ছে আপনাদের এখনই। এবং চাইলে সশরীরেও চলে আসতে পারেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলি, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার সাকসেস স্টোরি, আপনার জীবনের গল্পগুলো নিয়ে যে কোনো তরুণ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনাদেরকে নিয়ে আসবো এবং বসাবো এই গ্লোরির চেয়ারে, যে গ্লোরির চেয়ারে আজকে ভেরি রাইটফুলি বসে আছেন অনুরূপ আইচ। অনুরূপ আইচের পরিচয়টা দিয়ে নিয়ে শুরুতে ছোট্ট করে, আপনার অনেক পরিচয়, কিন্তু ছোট্ট করে একটা পরিচয় দিয়ে দিন, চাকরি কেন্দ্রিক যে পরিচয়টা, সেটা হচ্ছে আপনি বিনোদন সম্পাদক দৈনিক যুগান্তর। তো অনুরূপ ভাই, আমি আপনার সাথে আলাপের শুরুর আগে নর্মালি আমরা সবসময় সমসাময়িক বা এই মুহূর্তে কে কি করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই ধরনের আলাপটা আগে করি, এগুলোই বেশি করি। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হবে। আমি শুরু করতে চাই অন্তত 1994 সাল থেকে। হ্যাঁ, ভালো হয়, এটা ভালো। যখন আপনি শুরু করলেন পত্রিকাতে কন্ট্রিবিউশন শুরু করলেন, লেখালেখি, একজন প্রদায়ক হিসেবে লেখালেখি শুরু করলেন, তখন আমি ধরেন শুরু করলাম হয়তো 97 এর দিকে, আমার মনে আছে এই সময় 98 এর দিকে। তখন আপনার সাথে আমার পরিচয় হলো উন্মাদ পত্রিকার মাধ্যমে। হঠাৎ করে একদিন মিরপুরে ফ্যাশন ডিজাইনার হিসেবে, এক্স্যাক্টলি, মিরপুরে তখন তো মিরপুর পাড়ায় যে সব পোশাকের দোকান আসছে, হ্যাঁ, সব ফ্যাশন সবগুলো আসছে, হঠাৎ করে দেখা রাস্তায়, অনুর ভাই কেমন আছেন, কে লেখালেখি কেমন কি, এসে আপনিও আমাকে অনেক স্নেহ করতেন এবং বলতে না আমি তখন ফ্যাশন ডিজাইনিং করছি। ফ্যাশন ডিজাইনিং করছেন, ওয়ান্ডারফুল। এবং 98 সম্ভবত, এটা ওই সময় ফ্যাশন ডিজাইনিং করলেন। এখন 1998 থেকে এখন হচ্ছে 2012 সাল। 2012 সালের আজকের এই 1 অক্টোবরের প্রথম প্রহরে বসে আমরা জানতে পারছি যে অনুরূপ আইচ একাধারে উনি একজন নাট্যকার, সম্পাদক তো বটেই, একজন বিনোদন সম্পাদক তো বটেই, উনি একজন নাট্যকার, উনি একজন অ্যাক্টর, উনি নাটকও করেছেন 2-4টা, অনেক আগে, অনুরোধে ঢেকি গেলার মতো, অতীত ইতিহাস। হ্যাঁ, আমি সরি, আমি বেশি কথা বলছি, কিন্তু তারপরে আমার এটা বলে নেওয়া উচিত আজকে আমাদের তরুণদের জন্যই। আপনি বই লিখেছেন, সম্প্রতি একটা লিখেছেন এবং বের হচ্ছে, এবং এটা বাংলাদেশ থেকে কলকাতা বইমেলা থেকে অদ্বিতীয় প্রকাশনীতে বেরোচ্ছে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলাপ করবো, কিন্তু তার আগে আরো পরিচয়গুলো দিই। আপনি র্যাম্প মডেলিং করেছেন, হ্যাঁ, এক সময় এটাও করেছেন, কোরিওগ্রাফি করেছেন আপনি তো নাটক তো লিখেছেনই অনেক, নাট্যকার তো আপনি, তো বিখ্যাত নাট্যকার, এবং আপনি একজন লিরিসিস্ট বটে। এবং আপনি আমার খুব প্রিয় একজন লিরিসিস্ট এই কারণে, কারণ আমার খুব প্রিয় একটি গান আপনার লেখা, পাঙ্খা। মমতাজ আমার খুবই প্রিয় একজন মিউজিশিয়ান, সিঙ্গার, এবং আপনি তার পাঙ্খা 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 আমার পাঙ্খা হইল মন, আমার কিন্তু সত্যি আমার খুবই প্রিয় একটি গান। মনের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন, এক্স্যাক্টলি। এবং ইটস আ ভেরি ওয়ান্ডারফুল সং, আমার খুবই প্রিয় গান। এবং একই সাথে আপনি আয়ুব বাচ্চু, জেমস, আপনি হাসান, হাবিব, বেবি নাজনীন, বালাম, মমতাজ, আপনি বিপ্লব, সবার জন্য গান করেছেন, ন্যান্সি, পড়শি, তারপর আরফিন, রুমি, ইমরান, অনেকের জন্য গান লিখেছেন। এবং আপনার গান লেখার বিষয়ে আমি আরেকটা ব্যাপার বলতে চাই, এটা আমি এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনি কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট পেইড লিরিসিস্ট। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, তুমি এনবিআর কে জানাও, দুদককে জানাও, কারণ আমি আইনগত দিক ঠিক রেখেই করি, সব ঠিক করেন, আমি জানি, সেই সাহসী বললাম আর কি। যাই হোক ভাই, আমি প্রচুর কথা বলে ফেললাম, কোনো সমস্যা, প্রচুর কথা বলে ফেললাম, আমি বাধ্য বলতে, কারণ আপনি বেশি কাজ করছেন, আমার দোষ নাই। এখন আপনার কাছ থেকে আমরা শুনবো, সেই যে শুরু করলাম আমরা 1994 সাল থেকে, তখন আপনি হঠাৎ করে ডিসিশন নিলেন যে আমি পত্রিকায় লিখবো,
তখন এত পত্রিকাও ছিল না, এখন না, যেরকম না, ঘরে ঘরে পত্রিকা। ঘরে ঘরে ছিল। হ্যাঁ, ঘরে ঘরে পত্রিকা, ঘরে ঘরে পত্রিকা না, ঘরে ঘরে পত্রিকার অফিস। অফিস বলতে যেটা তো বোঝায়। ওই সময় আপনি সিদ্ধান্ত নিলেন আপনার পত্রিকাতেই লেখালেখি করবেন, কেন? আপনার ইন্সপিরেশনটা কি ছিল? ইন্সপিরেশন ছিল হচ্ছে যে আমি যেহেতু লেখালেখি করতে পারি, আমার একটা ইচ্ছা ছিল লেখালেখি করার। আর আমি চিটং এর দৈনিক আজাদিতে লিখতাম বিনোদন পাতায়। তো যখন আমি চিন্তা করলাম ঢাকায় আমি সেটেলড হয়ে যাব, তো সেটেলড হতে গিয়ে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না। আমাদের সময় একটা ধারণা ছিল যে বাবা মারা চাইতো না ছেলেরা ক্রিয়েটিভ লাইনে আসুক। এখন যেমন বাবা মারা চায় আমার ছেলে গায়ক হোক, নায়ক হোক, হ্যাঁ, কিংবা ডিরেক্টর হোক। এখন বাবা মাদের অনেক সাপোর্ট থাকে। এখন ফিল্ম মেকিং এর উপর পড়ালেখা হচ্ছে, তোমার ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়ালেখা হচ্ছে, মিডিয়ার আরো নানা শাখার উপর পড়ালেখা হচ্ছে। আমাদের সময় এটা ছিল না। তো একটা সময় ফ্যামিলি থেকে বলা হলো যে তোমাকে কোনো রকম সাপোর্ট করবো না, তুমি যে ঢাকা গিয়ে থাকো তোমার মতো থাকবে। তখন আমার মাথায় আসলো আমি যেহেতু লিখতে পারি, পত্রিকায় লিখলে মাস শেষে অ্যাটলিস্ট 2-3 হাজার টাকা পাবো। আর ওই আমলে 2-3 হাজার টাকা মানে অনেক টাকা। তখন আপনার মেসেজ ভাড়া ছিল 300 টাকা, 300, 350, হাইয়েস্ট 500, এরকম একটা খুব মজার একটা ইয়ে ছিল। এবং এই ফাঁকে আরেকটা জিনিস বলে রাখি, এটা দর্শক যারা দেখছে তারা খুব অবাক হবে। আমি লেখালেখি করতাম, ফ্যাশন ডিজাইনিং করতাম, এর ভিতরে যখন আমার মান্থলি যে খরচ এটা হতো না, আমি রাত 11টা থেকে 12টা পর্যন্ত একটা টিউশনই করাতাম, প্রাইভেট টিউশনই করাতাম। এবং ওইটাও আমার জন্য একটা বিশাল সাপোর্ট হয়েছিল। কয়টা পর্যন্ত? রাত 11টা থেকে 12টা পর্যন্ত। আমি ভাগ্যক্রমে একটা এরকম টিউশনি পেয়েছিলাম যে ওরা আমাকে বললো যত রাতেই হোক তুমি এসে পড়াবা। আরে বাচ্চাটার জন্য না, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ওরা তখন 7-8-এ পড়তো, এখন ওরা অনেক বড় হয়ে গেছে। তা আমি গিয়ে পড়াতাম, ওরা খুব এনজয় করতো। আর আমি যেহেতু গল্প করে করে পড়াতাম, ওরা খুব মজা পেত। আচ্ছা, তো এইটা আমার একটা বড় অভিজ্ঞতা। টিউশনি করতে করতে আমার একটা সময় মনে হচ্ছে টিচার হলে কেমন হয়। হ্যাঁ, পরবর্তীতে আর টিচার হওয়া হয় নাই, যেহেতু আমার বাবা টিচার ছিলেন, আমার দাদা টিচার ছিলেন, কিন্তু আমি আর হতে পারিনি। লেখক হয়ে গেছি, লেখার টানে এই জায়গায় নিয়ে এসে হয়ে গেছি বললে আসলে ভুল হবে। হয়ে যাওয়াটা অনেক কঠিন আমাদের দেশে, আমাদের দেশ বিশেষ করে ঢাকা শহরে। হ্যাঁ, যেমন আমাকে অনেকেই বলে আপনি তো এত কাজ করেন, আপনি অনেক ট্যালেন্ট, অনেক প্রতিভাবান। তখন আমার নচিকেতার ওই গানটা মনে পড়ে, তুমি আরো ভালো মতো জানবা, ওই যে ছেলে কি প্রতিভাবান, হক কথা শুনে যান, প্রতিভা টতিভা সব নাথিং বাট পার, রাম নাম মনে করে জপে যান বারবার, একটি ছোট্ট কথা ম্যানিপুলেশন। আসলে ম্যানিপুলেশনের যুগে ক্রিয়েটিভিটি শো করার ইয়েটা খুব কম। কিন্তু যেহেতু ক্রিয়েটিভ লাইনে কাজ করি, কাজ করে গেছি, কাজ করতে করতে একটা সময় এসে, যেমন আমার এটা হচ্ছে গত 4-5 বছর আগে আমি ডিসিশন নিলাম হচ্ছে আমি লেখালেখি করবো, আর কোনো কাজ করবো না। ইভেন এখনো আমাকে বিভিন্ন টিভি চ্যানেল থেকে বলে আপনি নাটক ডিরেকশন দেন, আমি চিন্তা করি এটা আমি দিব না। আচ্ছা অনুপ, এখানে আমি একটু ধরতে চাই আপনাকে, সেটা হচ্ছে আপনি 4-5 বছর আগে ডিসিশন নিলেন লেখালেখি ছাড়া কিছু করবেন না, গান লিখবেন, এই করবেন, ওই করবেন। তার মানে আপনার র্যাম্প মডেলিং, অভিনয় এইসব সব বাদ? এগুলো কিন্তু এগুলো নিয়ে আমার কথা বলার ইচ্ছা আছে, এবং আমি আপনাকে ওই সুযোগ দিব না যেগুলো বাদ দিয়ে আপনি অন্যখানে চলে যাবেন। এই ফাঁকে আমি একটা ফোন নিতে চাই। ফোন নেওয়ার পরে তারপর আমি কিন্তু ডিটেইলস সব জানবো। দর্শক আপনার পরিচয়টা দিন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, অরুণ ভাই তো আজকে আমাদের গেস্ট দেখতে পাচ্ছি, খুব ভালো, আমার পছন্দের একজন, উনি মানে সাংবাদিক বলা চলে। কোশ্চেনটা হচ্ছে প্রথমে সাংবাদিকতা দিয়ে শুরু করলেন নাকি উনি পরে গীতিকার হলেন? আমি ওনাকে চিনি মূল সাংবাদিক হিসাবে। আচ্ছা, জানতে চাচ্ছি আর কি, আগে কোনটা, সাংবাদিক না গীতিকার? আচ্ছা দর্শক অনেক ধন্যবাদ। আমি এই ফাঁকে একটু বলে রাখি যে আপনি এই আলাপটাই আমরা শুরুতেই করছিলাম, সম্ভবত আপনি মিস করে গেছেন আলাপের অংশটুকু, কিন্তু বাট ডোন্ট ওয়ারি, আগামীকালকে ঠিক দুপুর 1:15 আবার পুনঃপ্রচার হবে, ওটাও দেখে নেবেন, তারপরেও জবাবটা দিয়ে দেন। আচ্ছা, সেটা হচ্ছে আমার সাংবাদিকতা এবং গান লেখালেখি সমসাময়িক সময়ে, এবং যে ইয়েটা হলো যে আমি গান আমার প্রকাশ পেয়েছে দেরিতে। হ্যাঁ, সাংবাদিকতায় প্রকাশটা তাড়াতাড়ি হয়, যেহেতু পত্রিকা ডেইলির কাজ ডেইলি হচ্ছে, ডেইলি লিখছি, পরদিন ছাপানো হচ্ছে, যার কারণে সাংবাদিকতা আমার প্রকাশটা আগে, গীতিকার হিসেবে প্রকাশ আমার দেরিতে। কিন্তু আমি গান লিখছি ক্লাস 9 থেকে। ইভেন চিটং এর অডিও ইন্ডাস্ট্রিতে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন থেকে আমার গান বাজারে এসছে। যেহেতু ফেমাস কোনো শিল্পী ছিল না বা ওই গান হিট করেনি,
বাট আমি হতাশ হইনি, লেগেছিলেন। এবং এখন পাংখা 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 আমার পাংখা হইল মনের গীতিকার অনুরূপ পাই বসে আছেন আমাদের সামনে। যাই হোক, আমরা কিন্তু লেখালেখিতে যাব এবং আপনার বই নিয়ে তো ডেফিনেটলি অনেকক্ষণ কথা বলতে হবে, কারণ একটি বিশাল একটি ব্যাপার, এবং এটা নিয়ে আমারও জানার অনেক কিছু, একটা বড় প্রাপ্তি আমার জন্য জানার অনেক বিষয় আছে, যে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশি লেখক হয়ে বাংলাদেশে এত কিছু করছেন, বিনোদন সম্পাদক আপনি একজন, একটি জাতীয় দৈনিকের, সে জায়গায় আপনি বাংলাদেশের কোন প্রকাশনী না হয়ে কলকাতার প্রকাশনী থেকে বই বের হচ্ছে। এটা নিয়ে এখনই জবাব চাচ্ছি না, ব্রেকের পরে জবাব চাবো, কারণ দর্শককে একটু ধরে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কথা বলি আপনার ওই সময়ের ইয়েটা দিয়ে, যে আপনি এত যে কাজ করেছেন সবগুলি ক্রিয়েটিভ লাইনে, আপনি যারা র্যাম্প মডেলিং বলেন, আপনি কোরিওগ্রাফি বলেন, অ্যাক্টিং বলেন, আর যেটাই বলেন, হ্যাঁ সবই কিন্তু ক্রিয়েটিভ লাইনে আপনি কাজ করেছেন। আমরা নর্মাল যে ধারণাটা, একটা সাধারণ একটা ধারণা আমাদের যেটা বিরাজ করে আমাদের ইভেন বা আমাদের ভিতরে, হ্যাঁ টিপিক্যাল একটা ধারণা, যে ছেলে ক্রিয়েটিভ লাইনে যাওয়া মানে উচ্ছন্নে চলে যাওয়া, বা জীবনে কিছু করতে পারলো না, ডাক্তার হতে পারলো না, ইঞ্জিনিয়ার হতে পারলো না, সে এমবিএ করতে পারলো না, বিবিএ করতে পারলো না। তো আপনার ক্ষেত্রে আপনি বারবার খুঁজে খুঁজে শুধু এই ক্রিয়েটিভ লাইনগুলোই কেন পিক করলেন? কারণ আমার কাছে ছোটবেলা থেকেই মনে হয়েছে যে এই লাইন ছাড়া আমার দ্বারা কোনো কাজ হবে না, যেহেতু আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, পড়ালেখা করতাম না, পাঠ্য বই ভালো লাগতো না, এবং পড়ালেখা না করার পেছনে একটা যুক্তি আছে, পড়ালেখা আমি যতটুকু করেছি অতটুকু করার জন্য আমার বাবার অবদান আছে, আর পড়ালেখা না করার পেছনে আমার বাবার অবদান আছে। বাবা এটা জানতো না, বাবা মারা গেছেন, তারপরে আমার মা ভাইরা দেখছে, তাদের উদ্দেশ্যে বলে আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমি আমার বাবা মা সহ টোটাল ফ্যামিলি গেলাম কলকাতা বেড়াতে। বিশ্বভারতী থেকে আমাকে ছোটদের রবীন্দ্রনাথ বইটি কিনে দেওয়া হয়। তখন বইটা পড়ে আমার একটা ব্যাপার হলো যে পড়ালেখার জন্য স্কুল কলেজে যেতে হয় না, এটা বাসায় বসে পড়ালেখা করা যায়। বিশ্বকবি যদি হতে পারেন আমিও পারবো। ওই ধারণা থেকে আমার পাঠ্যসূচির পড়ালেখা ছিল হচ্ছে কোন রকমে পাশ করা, এটাই আমি খুশি। মূল সর্বনাশটা তাহলে তারাই করেছে, পরিবারই করেছে। বাট রবীন্দ্রনাথ আমার প্রেরণার জায়গা, যেহেতু আমার ক্লাস 2-তে পড়ার সময় ওনার ছোটবেলা পড়ে এবং আমার নায়ক হয়ে গেছিল উনি, এখন উনি আমার নায়ক। তা আমার এই আজকের এই অবস্থানে আসার পেছনে রবীন্দ্রনাথের এই অবদানটুকু আছে। এবং আপনি এই যে কথাটা বললেন, আমি আশা করি আমার তরুণ দর্শক যারা আছেন তারা আপনার সঠিক মেসেজটা নিতে পেরেছে, যে দেখেন রবীন্দ্রনাথ হতেই হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু ওই যে ইন্সপিরেশনটা, ওই সাহসটা যে আমি পারবো বা এই জিনিসটা আমার, এটার প্রসঙ্গে আরেকটা বলে রাখতে চাই, আমি এটা বললাম তার মানে এই না যে পড়ালেখা করা দরকার নেই। অবশ্যই রবীন্দ্রনাথের সময়কার এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে, এবং পড়ালেখাটা জরুরি, হ্যাঁ সার্টিফিকেটটা জরুরি, হ্যাঁ যেহেতু সার্টিফিকেট ছাড়া পৃথিবীতে অচল। হ্যাঁ আজকে তুমি একটা জায়গায় চাকরি করছো, আমি একটা জায়গায় চাকরি করছি, ওখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে, তারপরে দেখবে ক্রিয়েটিভিটি। শুধু চাকরি জায়গা না, বিয়ের ক্ষেত্রে এখন পড়াশোনাটা আসলে জ্ঞানের না, অনেকটা মানে সম্মানের একটা জিনিস হয়েছে। আমি এটা করে অনেক সময় আমার মাকে বলি যে এত কষ্ট করে পড়ালেখা করলে আমি আজ পর্যন্ত যত চাকরি করেছি কোন চাকরিতে আমার সার্টিফিকেট শো করতে হয়নি, তাহলে এটা আসলে লাভটা কি? এটা বিয়ের সময় বলা যায় যে ছেলে মাস্টার্স পাস। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট অনুপ ভাই, আমাদের যে তোমার বিয়ের সময় কি এটা জিজ্ঞেস করেন? না, ওই সময় আমার একটা ছড়া আছে, এটা বই বের হয়েছিল, ভালোবাসায় ডক্টরেট নাম, যে পড়াশোনা শেষ করিনি তাই কি বাতিল বিয়ের ডেট, দে বলে তোর বাপকে আমি ভালোবাসায় ডক্টরেট। যাই হোক, ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি, ইনফ্যাক্ট যেটা বলছিলাম যে কিয়ামতের আলামতের যে কয়েকটা আলামত আছে, তার মধ্যে একটা কিন্তু আছে যে শিক্ষা এমন একটা পর্যায়ে চলে যাবে যখন মানুষ জ্ঞানের জন্য নয়, শুধুমাত্র সম্মানের জন্য শিক্ষা লাভ করবে। আমরা কে জানে কিয়ামত হয়তো নজদিক, কেমন নজদিক কিনা জানি না। আমাদের একটি বিজ্ঞাপন বিরতি নজদিক, বিরতিটা নিয়ে আমরা ফিরে আসছি অনুরূপ আপনার সঙ্গে আবার। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি পরে আবার সাথে সাথে ফিরে আসছি অনুরূপ আইচের সঙ্গে। প্লিজ আপনার রিমোট কন্ট্রোলটি এখনই লুকিয়ে ফেলুন নাও।
প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম ইয়াং নাইট অনুষ্ঠানে এটিএন নিউজ টিভি নিয়মিত আয়োজনে। আশা করি এখনো আপনারা সঙ্গে আছেন, কারণ আপনারা আছেন এই আশাতেই আমি অনিক খান এবং অনুরূপ ভাই এখনো আমাদের এই সেটে বসে আছি। অনুরূপ ভাই, ব্রেকের আগে যে বিষয় নিয়ে আলাপ হচ্ছিল ওই আলাপটাতে আমরা আবার ফিরে আসি। আমাকে আপনি এখন কিছু গল্প শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, বল। এত কিছু করেছেন, এই গল্প একটা, যেমন আপনার ওই যে বললেন যেটা র্যাম্প মডেলিং এর দিনগুলো, ফ্যাশন ডিজাইনারের দিনগুলো, কোরিওগ্রাফির দিনগুলো, ওই দিনগুলো কেমন ছিল ওই সময়কার? র্যাম মডেলিং এর ব্যাপারটা ছিল কি, ওই সময় র্যাম মডেলিংটা নতুন এসছে বাংলাদেশে, এটা ধরো 90-র পরে, 91-92, বাট এটা ফেমাস হয়ে উঠেছে 93, 94, 95 থেকে 2000 পর্যন্ত, বা এখনো চলছে। ওই সময়টায় একটা ব্যাপার ছিল, র্যাম মডেলিং যেহেতু নতুন এসছে, আর নতুন কিছুর প্রতি তরুণদের একটা আগ্রহ থাকে। আমি যেহেতু তরুণ ছিলাম, আমার অনেক আগ্রহ ছিল, কিন্তু আমার বারবার গিয়ে কষ্ট হতো, হাইটের কারণে আমি বাদ পড়তাম ম্যাক্সিমাম শোতে। হ্যাঁ, তা একটা সময় এই করতে করতে গিয়ে নায়ক ফেরদৌস, তখন সে নায়ক হয়নি, ও র্যাম্পে কাজ করছে, একটা আগ্রহ। তখন আমরা দুই বন্ধু মিলে খুব সাহস পেতাম। ওকে বললাম তুইও চান্স পাবে, আমিও চান্স পাবো, তবে একটা যে শোতে তুমি চান্স পাবো সেই শোতে আমি চান্স পাবো না, কারণ যেহেতু আমরা সেম, তা আমরা এটা দুজনে এটা ছাড় দিয়ে নিতাম। ওইভাবে কাজটা করতাম, ভালো করেছে। এবং ওইখানে গিয়ে আসলে হতাশার বিরুদ্ধে যুদ্ধ করার যে প্রক্রিয়াটা, ওইটা আমি শিখেছি। হ্যাঁ, কারণ যখন বাদ দিচ্ছে তখন কিন্তু একটা হতাশা কাজ করতো, তখন আমার নিজের মধ্যে একটা ব্যাপার কাজ করতো যে এমন একটা পার্সোনালিটি আমার ভিতরে ধারণ করব, বা আমার লুক, আমার অ্যাপিয়ারেন্স সবকিছুতে এমন একটা জিনিস ধারণ করব যেটা দেখে ভালো লাগবে, এবং কোরিওগ্রাফার বলবে যে ওর হাইট একটু কম, তাতে সমস্যা নেই, ওকে নাও, দর্শকের ভালো লাগবে। এবং ওই জায়গায় হতাশার বিরুদ্ধে যুদ্ধ অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা মানে তরুণদের সাথে আমরা, আপনার আরো যেগুলা সেক্টরে কাজ করেছেন, ডেফিনেটলি পত্রিকা থেকে শুরু করে সবখানে আপনাকে হতাশার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, এখনো করতে হচ্ছে ইনফ্যাক্ট। তো এটা নিয়েও কথা বলবো, তার আগে আরেকটা ফোন নেই। দর্শক, আপনার পরিচয়টা দিন, আপনার প্রশ্নটি করুন। আমি একটু দাদার সাথে কথা বলবো, আমার নাম বাপ্পি। বাপ্পি ভাই, অবশ্যই দাদা বসেই আছেন আপনার সাথে কথা বলতে। হ্যাঁ বাপ্পি, বলো। বিখ্যাত ডিরেক্টর, আমার শিষ্য। দাদা, প্রথমত হচ্ছে হাতের ঘড়িটা সুন্দর লাগতেছে, এক। 2 নম্বর হচ্ছে যে মানে আমি বলতে পারতেছি না কিছু, মানে আমাকে আপনি যে মানে যা করছেন এই পর্যন্ত, মানে এটা আমি জানি, আর আমার সৃষ্টিকর্তা জানে, সবাই জানে। আপনার সম্পর্কে কোনো কিছু বলার দুঃসাহস আমি করতেছি না। আমি জানি আপনি গান আপনি দিলেন, গান শোনা যান এখান থেকে। আমি তো গান জানি না, এটা কি অনুরোধ? গান জানেন দাদা? না, গান শোনালাম একটু আগে, আমরা নচিকেতার গান আবৃত্তি করে শুনি। আপনার লেখা? আচ্ছা, দেখি, চেষ্টা করবো। আপনার লেখা পাঙ্খারও কিন্তু 2 লাইন আমরা শুনিয়ে ফেলেছে। না, শোনাবো। দর্শক, আপনার প্রশ্ন আছে কোনো? আমার একটা প্রশ্ন আছে দাদার কাছে। জি। সেটা হচ্ছে মানে বাংলাদেশের সেই নাটক তো দাদা লিখেন, তো দাদা আগামী 5 বছর পর এটাকে কোথায় দেখতে চান? বাংলাদেশের নাটককে কোথায় দেখতে চান? ওকে, আপনাকে অনেক ধন্যবাদ বাপ্পি সাহেব। খুবই সুন্দর প্রশ্ন। তবে তার প্রশ্নের জবাব নেবার আগে অরূপ ভাই, আমি তার আলাপ থেকে একটা পয়েন্ট আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা উনি যেটা বললেন যে উনি আপনার শিষ্য এবং ওনার জন্য আপনি অনেক কিছু করেছেন। হ্যাঁ, আমি আরেকটা জিনিস জানি যে আপনি গান লেখেন, এবং আমি শুরুতে বলেছি ওর বাংলাদেশের আপনি দ্য হাইয়েস্ট পেইড লিরিসিস্ট, কিন্তু আপনি খুব ঘন গান লেখেন না, খুব ধীরে, খুব কম গান লেখেন। কেন? এটার একটা প্রক্রিয়া আছে, যেটা আমাদের বাংলাদেশের ক্রিয়েটিভ লাইনে এটা খুব কম মেনে চলে। হ্যাঁ, তুমি পৃথিবীর অন্যান্য জায়গায় দেখো, বা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখলে দেখবে ক্রিয়েটিভ লোকরা কম কাজ করে। আমির খান খুব কম কাজ করে, তারপরে যশরাজ চোপড়া খুব কম কাজ করে। মানে কম কাজের মধ্যে একটা আলাদা মজা আছে। আমি বেশি পারিশ্রমিক নিয়ে একটাই কারণে আমি কম কাজ করব। কম পারিশ্রমিক নিলে আমার কাছে অনেক অর্ডার আসবে, তুমি অনেক খান বলবা দাদা প্লিজ আমার অনুষ্ঠানে একটা টাইটেল লিখে দেন, আমি কিন্তু তোমাকে না করতে পারবো না। এখন তুমি আমার কাছে আসবে, ঠিক আছে 1 লাখ টাকা দিয়েও লিখে দিব, ওই টাকা শুনে অ্যাটলিস্ট তুমি আমার কাছে আসবে না। আর যদি টাকার অঙ্ক শোনার পরও তুমি আমার কাছে আসো, তখন আমি তোমাকে বলবো আমাকে 6 মাস সময় দিতে হবে, কারণ আমি টাকাটা নিচ্ছি হালাল করে নিব। এই গান যেন সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকে।
এইটা আমার একটা চেষ্টা। আরেকটা কারণ আছে আমি বেশি পারিশ্রমিক নেয়ার। আমি চাই আমার ছোট ভাই যারা আছে কাজ করে, জাহিদ আকবর এখন ফেমাস গীতিকার, রবিউল ইসলাম জীবন ফেমাস গীতিকার, সোমেশ্বর জীবন আমারও খুব তোমারও ঘনিষ্ঠ, সোমেশ্বর প্রিয়, ভালো পছন্দ গীতিকার, করি তাকে আমি। শান কমন ভালো গীতিকার, শান কমন তো wonderful। টিআই অন্তর ভালো গীতিকার। আমি চাই আমি কম কাজ করলে ওদের কাজের জায়গাটা অনেক বেড়ে যাবে, যেটা অনুপ ভাই, যেটা আমি পাইনি। আমরা পাই, ইনফ্যাক্ট আমরা দুজনে আমরা কিন্তু পাইনি। তুমিও পাওনি, আমরা যখন আমিও ওই পাইনি। সময় কাজ করেছি আমাদের সিনিয়ররা দে আর ওয়ান্ডারফুল, আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু এই যে রুম ছাড়ার যে বিষয়টা, না, এটা আমি ছাড়তো এই না। প্রশ্নটা এই জন্যই তুললাম কারণ উনি যেটা বললেন যে ওনার জন্য আপনি অনেক করেছেন, ডেফিনেটলি আপনার এরকম এবং অনেক তুমি তো তরুণ এটা জানো, এটাও কিন্তু একটা হতাশার জায়গা। বড় ভাইরা যখন জায়গা না ছেড়ে বরং প্রতিদ্বন্দ্বিতা করে, তখন কিন্তু তুমি হতাশ হয়ে যাবে যে আমি তো এই লোকের সঙ্গে পেরে আসবো না। এবং শুধু ক্রিয়েটিভ জায়গায় না, আপনার স্পোর্টস এর ক্ষেত্রে জায়গায়, শ্রীলঙ্কাতে, সব জায়গায়। শ্রীলঙ্কার টিমে জয়সূর্যা, তারপরে ইয়ারা বেলা অরবিন্দ রানাতুঙ্গারা ডিসিলভা, বহুত দিন বহুদিন খেলেছেন, খেলেছেন। তরুণদের জায়গায় দেয়নি। যে জায়গায় তারা ইনফ্যাক্ট কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল যে শ্রীলঙ্কাতে তাদেরকে লোকে রীতিমতো তখন অপছন্দ করে, কারণ হচ্ছে তরুণদের তারা জায়গা দিচ্ছে যারা না, প্লেস দেয় না। প্লে দিচ্ছে না। বাট আপনি এটা দিচ্ছেন ওয়ান্ডারফুল, আপনাকে অনেক অনেক ঠিক আছে। আমাদের ইয়াং নাইটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, Thank ধন্যবাদ। you। এবং বাপ্পির কথা প্রসঙ্গে আরেকটা বলে রাখি, ও যেটা বললো যে আপনি আমার জন্য অনেক করেছে, আমি আসলে কিছুই করতে পারিনি। ছেলেটা ভালো ডিরেক্টর, হ্যাঁ, তার নাম হচ্ছে এহসান এলাহি বাপ্পি। আমার গত ঈদেও নাটক গেছে তার করা, এমবিশন নাম আপনি বাংলাদেশে। এবার ইনফ্যাক্ট দুটো দুটো নাটক গেছে, লিখেছি, প্রায় দুটো- 30টার মতো নাটক 30টা করেছেন আমার ইয়েটা। তো ওর এই নাটকটা খুব জনপ্রিয় ছিল। ওকে আমার জায়গাটা দেওয়ার একটা কারণ, ওই যে বললাম বিভিন্ন চ্যানেল থেকে আমাকে বলে যে অনুরূপ ভাই আপনি ডিরেকশন দেন, আপনি এই করেন সেই করেন। তখন আমি বলি না, আমি ডিরেকশন দেব না। আমার ছোট ভাই, আমার শিষ্য, সেই ডিরেকশন দিবে, আমি থাকবো, নাম যাবে তার। হ্যাঁ, কারণ আমাদের দেশে এটাও তুমি জানো, ডিরেক্টরদের শিষ্যরা নাটক বানিয়ে দেয়, নাম যায় অনুরূপ আইচ। আমি এই কাজটা করতে দেবো না, যার যা কাজ সেটা। এবং তুমি আরো অবাক হবে শুনলে, আমার যখন লিখতে লিখতে হাত ব্যথা করে, তখন আমি আমার অনেক ভাই ব্রাদারকে দিয়ে লিখাই, আমি বলছি তুমি লিখো। আমি নাটকের স্ক্রিনে নাম দিই লেখক সহকারী, নামটা দিয়ে দিই। তাহলে আমার লেখক সহকারী হিসেবে ওর নামটা যখন থাকবে, আজ থেকে 2 বছর পরে গিয়ে সে বলতে পারবে আমি অনুরূপ আইচের শিষ্য ছিলাম। তখন তার জায়গাটা দাঁড়িয়ে তার যাবে, পোর্টফোলিওটাও একটু ভাব বেটার হলো। এবং অলরেডি আমার এরকম 2-3 জন ছোট ভাই যারা আমার সঙ্গেও কাজ করে এবং ইন্ডিভিজুয়াল ওরা কাজ করছে স্ক্রিপ্ট রাইটার হিসেবে, ওরাও জায়গা পাচ্ছে। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। অনুপ ভাই, আমাদের মনে হয় আরেকটা ফোন আছে, ফোনটাকে নিতে পারি একটু? হ্যাঁ, দর্শক আপনার পরিচয় দিয়ে দিন, প্রশ্নটা করুন। হ্যালো। জি, আমি ধানমন্ডি থেকে আকাশ বলছিলাম। জি। মডেল আকাশ, র্যাম্প মডেল। দাদা কেমন আছেন? এই তো আছি, তুমি কেমন আছো? দাদা অনেক সুইট লাগতেছে, অনেক বেশি সুইট। থ্যাংক ইউ, তুমি রাত জেগে দেখছো, এটাই তো আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ দাদা, থ্যাঙ্কস ফর ইউ যে আমাদের কথাটা আপনি মনে রাখছেন, যে আপনি র্যাম মডেলদের কষ্টের ব্যাপারটা, আর যে বললেন যে সিনিয়ররা জায়গা ছাড়ে না, এই কষ্টটা আমাদের ছিল একটা সময়। হ্যাঁ। ভাই আপনি কি নাম আকাশ? আকাশ। আকাশ ভাই, আপনি কি এখনো আছেন? হ্যাঁ, ও কোরিওগ্রাফার। জি জি জি। ফোনে আছেন? আকাশ ভাই, আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আপনি যে বললেন বড় ভাইরা জায়গা ছাড়ে না, 2-একটা বড় ভাইয়ের নাম বলেন না যারা জায়গা ছাড়ে না, প্লিজ। ইয়াং নাইট হচ্ছে কি আমাদের তরুণদের প্ল্যাটফর্ম। আমার বড় ভাইরা তো আমাকে মারবে। হ্যাঁ, আমরা তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং নাইট, আমরা মার খেতে রাজি আছি। সাহস দেখাতে এবং হবে। অনুরূপ ভাই যেটা বললো, হতাশার বিরুদ্ধে যুদ্ধের জায়গা আমাদের। কে জায়গা দেন না, নাম বলেন। থেকে অনেক ইন্সপায়ার হয়েছি। হুম। তো আমরা যখন নতুন কাজ শুরু করেছিলাম র্যাম মডেলিং, তখন অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের র্যাম মডেলিংটা অত বেশি আপগ্রেড ছিল না। রাইট। এখন যতটা কভার করা হয়, আগে কিন্তু তার তুলনায় 10% কভার করা হতো না দাদা। এক্স্যাক্টলি রাইট। ঠিকই, ঠিক বলছো। তো এখন আমরা যখন নতুন শুরু করেছিলাম, তখন আমরা কিন্তু কোনো সাপোর্ট পাই না, বরঞ্চ আমাদের প্রফেশনাল জেলাসিটা বেশি ছিল। এক্স্যাক্টলি আকাশ ভাই, কখনোই জায়গা ছাড়তো না, ওই দুঃখটা আমাদের ভিতরে আছে। দ্যাটস ওয়াই আমরা নতুনদেরকে জায়গাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। নিশ্চয়ই আকাশ সাহেব, আমরা কিন্তু যত ইন্সপিরেশনের গল্প, এই গল্পগুলো কিন্তু আমরা ইয়াং নাইটে গেস্টদের সাথে আমরা আলাপ করি, ফোনে আপনারা যারা আসেন সবার সাথে আলাপ করি, কিন্তু এট দ্য সেম টাইম আমরা এটাও চাই যে প্রকাশিত হোক যে কারা আমাদেরকে আটকে রাখছে, আমরা কেন আগাতে পারছি না, যতটা আগাতে আমরা চাইলেই পারি। তো কাজে আপনি যদি বলতে চান, আপনি কিন্তু বলতে পারেন। না, অ্যাকচুয়ালি শুধুমাত্র র্যাম মডেলিং নট লাইক দ্যাট। কি র্যাম মডেলিং ছাড়া আমাদের ভিজুয়াল মিডিয়াতেও অনেক সিনিয়র আর্টিস্ট আছে, নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে না, কোনো না। সো অ্যাকচুয়ালি নতুনদেরকে সাপোর্ট করা উচিত। জি, ওকে।
বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আকাশ ভাই একটু ডিপ্লোম্যাটিক্যালি এড়িয়ে গেল আমাদের, গেল। কিন্তু তারপরেও সত্য এটা। না, এটা কিন্তু সত্য। আমার ধারণা অনেকেই ভয় পান যে এটা বললে হয়তো বা আমাদের ক্যারিয়ারে একটু সমস্যা হবে, একটু এটা এটাই, হবে। এটাই। কিন্তু ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমার এক ইয়াং ক্রিকেটার একজন ফোন করেছিলেন এবং সে সরাসরি নাম বলেছে, বলে এদের জন্য এই সেই। আমি ওকে লাইভেও বলেছিলাম যে বাবা নেক্সট টাইম তুমি তো পুলে চান্স পাবা না তুমি তো। কিন্তু এটাই সত্য, আমাদের মনে হয় এটা আমাদের তরুণরা প্রকাশ করা যদি এই উচিত। প্রকাশটা না করি যে ভাই তুমি না, আমাকে, আবার আরেকটা কারণে রেসপেক্টের জায়গা থেকে সিনিয়রদের যেটা রেসপেক্ট করতে হয়। রেসপেক্টের জায়গাটা তো থাকবে, কিন্তু তারপরেও আজকে ধরেন আমি ছড়া লিখি, আমার সিনিয়র ছড়াকাররা আমাকে চূড়ান্ত স্নেহ করেন, চূড়ান্ত সাহস দেন, রিটন ভাই থেকে শুরু করে সবাই। কিন্তু যারা আমার কেউ যদি আমাকে বন্দি করার চেষ্টা করে যে না ওকে দিব না লিখতে এই সেই, এগুলো আসা উচিত। এটা তো কেউ সরাসরি করে না, এটা করা উচিত, করা উচিত এই কারণে, কারণ আমি নিজে চোখে দেখেছি অনেক তরুণ ছড়াকার অসাধারণ সব লেখে, তার জায়গা পাচ্ছে না। একই পত্রিকায় একটা পাতায় লেখছে, তাকে সম্পাদক বলে এই পাতা নাও, তুমি ওই পাতায় লিখতে পারবে না। কাজে এগুলো মনে হয় আসা উচিত এখনই সময়, কারণ দুঃসময়ের চেয়ে সুসময় আর হয় না। প্রকাশ করা উচিত। যাক, তোমরা র্যাম্প মডেলিং ওই সময়টা তো জানলাম। তো ওই সময় আমি জানতে চাচ্ছিলাম সিনারিওটা কিরকম ছিল, মানে আপনার দিন যাপন তখন কিভাবে হতো? তখন নিশ্চয়ই আপনি কি স্বপ্ন দেখতেন যে আমি বিনোদন সম্পাদক হব, আমি এটা দেখবো, এই পর্যায়ে পৌঁছাবো? ওই যে র্যাম্প মডেলিং এ কাজ করার সময় বললাম না যে ঢাকায় বেঁচে থাকতে হবে, পাশাপাশি আমি যেহেতু লিখতে পারি লিখতে আসলাম। এবং তখন আমার ধারণা সঞ্জীব চৌধুরীর হাত ধরে ভোরের কাগজে র্যাম্পের উপর লেখালেখি শুরু হলো, ফ্যাশনের উপর লেখালেখি শুরু হলো। তখন মুন্নি আপা ছিল, মুন্নি সাহা। মুন্নি আপা আমার মনে হয় আইকন ফ্যাশনের উপর লেখালেখির ক্ষেত্রে, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে। তো এটা যখন চালু করলো তখন একটু একটু লেখার স্কোপ গুলো আসলো। তখন আনন্দ ভুবন একটা ম্যাগাজিন হলো, কিছুদিন পরে আনন্দ ধারা হলো। আনন্দ ভুবনে ফ্যাশনের উপর একটা আলাদা সেগমেন্ট থাকলো, অভোগ নাম, ওইখানেও লিখতাম। হ্যাঁ, ওইখানেও লিখতাম টুকটাক। লিখতে আসা মূলত বেসিক্যালি জীবন ধারণ করার জন্য। তারপর তুমি দেখেছো যে আমি প্রথম আলোতে লিখেছি, আলপিনে লিখেছি, নকশাতে লিখেছি, বিভিন্ন জায়গায় লিখেছি, একটা টার্গেট ছিল। এবং ছড়া লিখতে তোমার মতো আমিও ছড়া লিখতাম, তোমার মতো বললে ভুল হবে, তোমার চাইতে খারাপ লিখতাম। ছড়া লিখতে গিয়ে আমার সঙ্গে পরিচয় হলো ব্যান্ড সিঙ্গার মাকসুদের সঙ্গে। ফিডব্যাক বিশাল একটা ব্যাপার। আমি মিরপুরে থাকতাম। মাকসুদ ভাই আমাকে একদিন বললো যে তুমি গান লিখো, যেহেতু তোমার ছন্দের সেন্সটা আছে, তুমি গান লিখো। আমি বললাম বস, আমি তো গান জানি না। কিচ্ছু জানতে হবে না, তুমি আমার বাসায় প্রতিদিন বিকেলে আড্ডা দিও। আড্ডা দিতে গিয়ে উনি আমাকে কিছু গ্রামার শিখালেন। শেখার পরে আমি আসলাম গান লিখতে, এবং আমি এখনো শিখছি, যেহেতু আমি গানের গ্রামারটা পুরোপুরি জেনে উঠিনি। ধরো আমি 50% জানি, ওই 50%-এর সঙ্গে আমি প্রতিনিয়ত শিখছি, এবং এটা আমাকে অনেক কাজে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে এটাও বলে রাখা উচিত যে না জেনে কোনো কাজে আসা উচিত না। যেমন আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছি। কবিতা লেখা ছেড়ে দিয়েছেন? কারণ আমি যেদিন থেকে জানলাম যে কবিতার নির্দিষ্ট গ্রামার আছে এবং সুনির্দিষ্ট গ্রামার মেপে নতুন রাইটারের লেখা উচিত। পুরোনোরা গ্রামার ভাঙতে পারে, কিন্তু গ্রামার ভাঙার আগে তো গ্রামার জানতে হবে। যেহেতু আমি গ্রামারটা জানি না, আমি গ্রামার ভেঙে কবিতা লিখে কবি হওয়ার চেষ্টা করিনি। কিন্তু এখন অনেকেই এটা করে। এখন অনেকেই রাজুকের মতন আমাদের দেশের নিয়ম আছে যে না ভেঙে কিছু করা যায় না। কোন একটা সমস্যা হয়, বিল্ডিং ভেঙে ফেলো, তারপর নতুন করে বানাও। রাজুকের মতন আমাদের তরুণ লেখকরা। যাই হোক, আমরা আরেকটা ফোন কল আছে, ফোনটা নিচ্ছি। দর্শক, আপনার পরিচয়টাই দিন, আপনার প্রশ্নই করুন। জি, হ্যালো, আমার নাম শাহাদুল হোসেন লিটন, আমি চট্টগ্রামের মোহনা থেকে বলছি। তো আমি এলখান উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। অনুরূপ আসলে আমরা ফ্রেন্ড। তো আমার মনে হচ্ছে অনুরূপ এখন যে আমি যে সফলতা দেখছি বা শুনছি, ইনফ্যাক্ট আমি অস্ট্রেলিয়া থাকি, তো এর পিছনে আমাদের স্কুলে যে কালচারাল প্রোগ্রাম আমরা করতাম, অনুরূপ আমরা যে কৌতুক বা বিভিন্ন অভিনয় করতাম, আশা করছি অনুরূপ যেগুলো ভুলে যায়নি। তো আমি আশা করি এর পিছনে আমাদের অনেক অবদান আমাদের রয়েছে, আমরা আসলে অনেক কাজ করেছি। এবং আমি একই সাথে অনুরূপ বড় ভাই অপরূপ এবং তুষার স্যারের কথা মনে করছি। তো আশা করছি অনুরূপ আমাদের সবার দয় আরো অনেক বড় হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। লিটন যেমন কালচারাল ওয়ার্ক করতো, আমরা যখন স্কুলে থাকতাম, ও খুব ভালো কৌতুক বলতো, আবৃত্তি করতো খুব ভালো, মুখ অভিনয় করতো খুব ভালো, এবং আমরা একসঙ্গেই কাজটা করতাম। তখন আমরা কালুরঘাটের কালচারাল প্রোগ্রাম গুলো একসঙ্গে করতাম। এই যে যেমন বলতে চাই লিটনের প্রসঙ্গ ধরে, লিটন কিন্তু বাংলাদেশে একজন টপ মোস্ট ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকার কথা, কিন্তু এখন সে অস্ট্রেলিয়ায়। এটা কেন? এটা হচ্ছে ওই যে পরিবারে নিরুৎসাহিত, তারপরে হচ্ছে সামাজিক ভাবে ক্রিয়েটিভ লোকদের একসময় ইয়ে করতো না, আরে গান করে এটা কোনো ব্যাপার,
আরে নাটক লিখে এটা কোনো ব্যাপার, আরে কবিতা লিখে এটা কোনো ব্যাপার, এটা আমি নিজেও ভুক্তভোগী ছিলাম অনেক সময়, তুমিও ভুগেছো আমার জানা এখনো মতে। ভুগি, এখনো জিজ্ঞেস করে কি করো, সাংবাদিকতা করি, আর পাশাপাশি কি করো, পাশাপাশি কি করে এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে অনুরূপ ভাই, আমরা আশা করছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের ব্রেক নিতে হবে, কিন্তু ব্রেকের পরে এসে আরো কিছু ব্যক্তিগত আমি প্রশ্ন করতে চাই। ঠিক আছে, তার আগে আরেকটা বিরতি নিচ্ছি আমরা। ওকে ওকে। দর্শক নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন প্লিজ। প্রিয় দর্শক, আবারও স্বাগতম ইয়াং নাইট অনুষ্ঠানে। এটি নিউজ টিভির নিয়মিত আয়োজন। আমি অনিক খান এখনো আছি আপনাদের সঙ্গে, এবং আছেন ক্রিয়েটিভ মাল্টিটাস্কার অনুরূপ আইচ, বিনোদন সম্পাদক দৈনিক যুগান্তর, এবং আরো অনেক কিছু। অনুরূপ ভাই, একটা জিনিস একটা ব্রেকের আগে বলেছিলাম যে আপনার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু আলাপ করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, করো। আপনি মাইন্ড করলেও কিছু করেন নাই, কারণ আপনি বিনোদন সাংবাদিক, গসিপ নিয়ে আপনার কাজ, মানুষজনের সব গোপন খবর আপনার ফাঁস করেন, কাজে এখন ওই সুযোগের প্রতিশোধটা আমি নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে অনুরূপ ভাই, আপনি আজকে যে বিষয়ে আলাপ করছেন, আপনি প্রচুর ক্যারিয়ার চেঞ্জ করেছেন শিফট করেছেন বিভিন্ন জায়গায়, যে আপনার ক্যারিয়ারের সাথে সাথে আপনার আরেকটা জিনিস শিফট হয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। আমার মনে আছে লাস্ট টাইম আপনাকে যখন দেখেছি, কখনো ফ্রেঞ্চ কাট, কখনো এই যেমন নতুন একটা হেয়ার কাট দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ আপনার পোশাকে, আপনি এতে সবকিছুতে ক্রমাগত একটা চেঞ্জ আনেন, কিসের জন্য আনেন, এবং আপনার চুল কাটার পিছনে স্টোরি থাকে। এটা হচ্ছে একটা এক্সেপশনাল থাকার একটা চেষ্টা আমার ছোটবেলা থেকে, এক্সেপশনাল ড্রেস আপ, হ্যাঁ, কিন্তু তার মানে অড লুকিং না, এক্সেপশনাল। আর যেহেতু র্যাম্পে কাজ করেছি, নিজে ফ্যাশন ডিজাইনিং করেছি, নাটকে কাজ করেছি, আমার একটা ছিল। এখন আমার যে হেয়ার স্টাইলটা, এটা করার একটাই কারণ, বাংলাদেশে দু ধরনের মানুষ থাকে যারা জনপ্রিয়, একটা হচ্ছে পর্দার সামনে, আর একটা হচ্ছে পর্দার অন্তরালে। তা আমি পর্দার অন্তরালে কাজ করেছি একটাই কারণে, মানুষ যেন আমাকে ফেসে না চেনে, আমার ফেস যেন না চেনে। তারপরেও গত আমি 3-4 বছর ধরে দেখছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে মানুষ আমাকে চিনে ফেলছে। এই জায়গা থেকে বাঁচার জন্য আমি চুলটা কেটে ফেললাম। যদিও অনেকেই ভাবছে যে আমি বিয়ের কারণে চুল কেটেছি, আসলে এটা আমার ওয়াইফও জানতো না। আমি একদিন তাকে সারপ্রাইজ দিয়েছি বাসায় গিয়ে, ও তো দেখে অবাক, পরে বললো যে না, ভালো লাগছে। ওকে। এবং চুল কাটা নিয়ে আরেকটা ব্যাপার আছে, যে আমার বন্ধু বান্ধব যারা আমার সমসাময়িক, তারা এখন অনেক বড় সড়ো, মোটা সোটা, এই সেই, ওরা অনেকেই বলে যে রাইটার হিসেবে একদম মানাচ্ছে না। রাইটারের একটা ভাব ছিল আগে যে বড় চুল। আমি তখন কিছু না বললেও মনে মনে বলে, আমি ভাব ধরে ব্যক্তিত্ববান হতে চাই না, ব্যক্তিত্ব আমার কাজে প্রকাশ পাবে। আমাদের দেশে একটা চিন্তা আছে যে উনি কম হাসে, তার মানে উনি ব্যক্তিত্ব গম্ভীর লোক, গম্ভীর নিয়ে গাম্ভীর্য আছে, তার মানে অনেক বড় ব্যক্তিত্ববান। এটা আসলে ভুল থিওরি। এক্স্যাক্টলি, যেমন মোটা ফ্রেমে চশমা না বললে টক শোতেও যাওয়া যায় না, টক শোতে যাওয়া যায়, তারপর আমরা টক শো করছি। এই ক্ষেত্রে বারাক ওবামার কথা বলতে পারে, যে প্রচুর হাসে এবং অনেক জোক করে, ইউটিউব তখন বন্ধ, ভিডিও সাইটে কোনো দেখলে দেখবেন যে সে কিন্তু অনেক অসাধারণ সব রসিকতা করে। এবং নেতা হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য বয়স লাগে না। যেমন আমরা পত্রিকা অফিসে চাকরি করি, অনেক সময় বলে যে
ওর বয়স কম, এত তাড়াতাড়ি প্রমোশন দিব, এত তাড়াতাড়ি এই পোস্টে দিব, এটা আসলে ভুল থিওরি। যেমন আমাদের নাইম ভাই, নাইমুল ইসলাম সম্পাদক, নাইমুল ইসলাম খান, হ্যাঁ, তো নাইম ভাই কিন্তু 27 বছর বয়সে একটা জনপ্রিয় পত্রিকার সম্পাদক হয়েছেন, এটা বাংলাদেশে একটা রেকর্ড। তা আমার কাছে মনে হয় যে আসলে বয়স কোনো ফ্যাক্টর না, মেধা ব্রেনে থাকে, বয়সে না। কবি সুকান্ত যে সময় কবিতা লিখেছে, ছড়া লিখেছে, তো ওই সময় অন্য কোন বয়স্ক মানুষ তো পারেনি। শুধু তাই না, রবি ঠাকুরের কথা বললেন, সম্ভবত 17 বছর বয়সে একটা কবিতা লিখে কোথাকার রাজার একদম মানে তাকে রাজকবি বলে তাকে ঘোষণা দিয়েছিলেন, লোক পাঠিয়েছিলেন ইনফ্যাক্ট উপহার সামগ্রী দিয়ে। যাক অনুরূপ আমরা একদম শেষের দিকে, আপনার বই নিয়ে অনেক আলাপ আছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তার আগে আরেকটা ফোন নিতে চাই, অনেক ফোন আসলে আজকে আপনার জন্য অপেক্ষায় আছে। দর্শক আপনার পরিচয়টাই দিন, খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। দাদা দীপু বলছিলাম। হ্যাঁ দীপু, কেমন আছো? এই তো দাদা, ঘুম আসছে না, আপনাকে দেখছি। থ্যাংক ইউ। আমার কলিগ একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে লেখালেখি তো আপনাকে দেখে ইন্সপায়ার্ড হলাম, আপনার স্ক্রিপ্ট দেখে আসলে ইন্সপায়ার্ড হয়ে আমি নিজে শুরু করেছি, যে আপনি অনেক পরামর্শ দিয়েছেন। বাট যেটা কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটা করছি রিমাইন্ড ডায়েরি, এটা নিয়ে অনেক শত্রু বাড়ছে। যে অনেকে চাচ্ছে যে আমাদের ভাই বেড়াদের মধ্যে অনেকেই চাচ্ছে যে না কেন বাড়বে লেখকের সংখ্যা, ওরা কেন কাজ করবে। হ্যাঁ, তো এই অবস্থা থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায় দাদা, একটু বলবেন কি? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। একটা ভালো প্রশ্ন করেছে, এবং আমার ধরনের উত্তরটা আপনার ওই একটাই, হতাশার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর হচ্ছে পাছে লোকে কিছু বলে কানে না নেয়া, মাথায় না নেয়া, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, যদিও পুরনো ডায়লগ, কিন্তু আমি এটা বলতে খুব পছন্দ করি, এটাই বাস্তবতা, যে আকাশে চাঁদ উঠলে। অনুরূপ ভাই, আমরা একদম শেষের দিকে পৌঁছে যাচ্ছি, আমি আপনার বই নিয়ে এবার কথা বলতে চাই। আপনার বইটির নাম হচ্ছে গিয়ে অ্যালকোহল, বের হচ্ছে কলকাতা থেকে 2013 সালে যে কলকাতা বইমেলা সেখানে, এবং এটি গল্পের বই, ছোট গল্প সম্ভবত, এবং কলকাতা বইমেলায় অদ্বিতীয় প্রকাশনী থেকে বের হচ্ছে। আপনি এত বছর ধরে লেখালেখি করছেন, বাংলাদেশ থেকে বই না করে আপনি কলকাতা থেকে বই বের করছেন কেন? এটার একটা মজার স্টোরি আছে, সেটা হচ্ছে কেয়া শেঠ, ইন্ডিয়ার খুব ফেমাস অ্যারোমা থেরাপিস্ট এবং বিউটি এক্সপার্ট, উনি এইটার উপরে 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, খুবই ফেমাস, এটা আমি জানতাম না। উনি বাংলাদেশে প্রথম যেবার এলো, আসার পরে অনেক কষ্ট করে আমার সঙ্গে দেখা করেছে, এবং তার ধারণা ছিল যে আমি অনেক বড় রাইটার। এটার অবশ্য গানের কল্যাণে হয়েছে, আমার এক জীবন গানটা কলকাতায় অনেক ফেমাস, যার কারণে উনি আমাকে খুঁজে বের করেছে, এবং ওনার অদ্বিতীয় ম্যাগাজিন আমাকে লেখার জন্য অফার করলো। ওইটা কলকাতায় খুবই জনপ্রিয় একটা ম্যাগাজিন। ওইখানে লিখলাম, লিখতে আমি নিয়মিত আমি লিখছি। এই পুজো সংখ্যাতেও আমার গল্প আছে। একটা সময় উনি আমাকে অফার দিল যে আমাদের প্রকাশনী থেকে আপনার একটা বই বের করুন। উনি নিজেই অফার দিলেন? নিজেই অফার দিল, এবং ওই অফারটা শুনে আমি খুব অবাক হলাম। আমি বাংলাদেশের রাইটার, এত বছর বাংলাদেশে আছি, আমাকে মানুষজন চিনে জানে, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকাশনী অফার করলো না। আর আমার একটা ব্যাপার আছে, এটা তুমি জানো, আমাকে কেউ অফার না করলে আমি সেই কাজ করি না। আমি কখনো কাউকে গিয়ে বলিনি যে ভাই গান লিখেছি, গানটা করেন। আমি কখনো কোনো টিভি চ্যানেলে গিয়ে বলিনি যে আমি একটা নাটক লিখেছি, আমার নাটকটা করেন। আমি কখনো ডিরেক্টরকে গিয়ে বলিনি যে আমার একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা দেখেন। এই দক্ষতা আনার জন্য আপনাকে আমাকে 3 বার ফোন করতে হয়েছে। আমি এটা আমার মনে হয় এটা কাজের সিস্টেম না। এবং আপনার সিস্টেমটা খুব ইন্টারেস্টিং, কারণ একটু আগে আপনি 4-8টায় বলছিলেন বাইরে যে 21শে টেলিভিশন আপনি গিয়েছেন, তার 2 মাস পরে আরেকবার ডেকেছে, আপনি জানেন না যে মাত্র 2 মাস আগে তো আসলাম, আবার কেন, মানে বেশি কাজের দরকার পড়ে না। এবং কিয়া শেঠ আমাকে বইয়ের অফারটা দিল, এবং আমি আরো অবাক হলাম, উনি আমাকে বলছে আপনার অ্যাডভান্স রয়্যালিটি কত? অ্যাডভান্স রয়্যালিটি কত? যেখানে বাংলাদেশের ফেমাস রাইটারদের বই বের করতে চায় না প্রকাশনীগুলো, এবং রয়্যালিটি ঠিক মতো দেয় কিনা সন্দেহ দেয় না, কিন্তু কাছাকাছি, যে ওরা আগে থেকে বলে যে আপনি অ্যাডভান্স পেমেন্ট আমাকে কত করবেন, আমার প্রকাশকের আমার ছাপা খরচটা আগে কবে দেবেন। তা আমার ওই জায়গা থেকে একটা ব্যাপার ছিল যে আমি আসলে এটা কখনো করব না। আবার পাশাপাশি ব্যতিক্রমও বলে রাখতে চাই, বাংলা প্রকাশ, এটার মালিক হচ্ছে ইঞ্জিনিয়ার মেডি আবার আমার খুব ক্লোজ ছোট ভাই। মেডি আজ থেকে 3 বছর আগে আমাকে বলে রেখেছিল আপনার প্রথম বই আমি বের করব বাংলাদেশে, এবং এখনো পর্যন্ত সে আমার সঙ্গে যোগাযোগ রাখছে, কথা হচ্ছে। আমি বিশ্বাস করি আমি যে বইটা কলকাতায় বের করব, এটা বাংলাদেশের পাঠকদের ঠকাবো না, ওনারাও ফেব্রুয়ারির বই মেলাতে পাবেন ইনশাআল্লাহ। আমরাও সে আশা করছি। অনুরূপ ভাই, আমাদের সময় আসলে একদম শেষ, আমাদের মূল সংবাদে চলে যেতে হবে। আমাদের আলোচনার অনেকখানি বাকি রয়ে গেল। আমরা আশা করব যে আমাদের সাথে ইটিভির মতো আচরণ করবেন না, আমরা ডাকলে অবশ্যই আমরা খুব শীঘ্রই আবার আসবেন আমাদের সাথে। তোমাকে তো অ্যাভয়েড করতে পারি না। থ্যাংক ইউ অনুরূপ ভাই, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকে সবচেয়ে বেশি ধন্যবাদ আজকে আমাদের এই কথাটা শোনানোর
জন্য যে হতাশার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অবশ্যই আর আমি এখনো যুদ্ধ করি, এখনো যুদ্ধ করে যাচ্ছেন। হতাশা, হ্যাঁ। যা দারিদ্র যা যা আছে এটার সঙ্গে ফাইট করে আমি বেঁচে থাকি এবং আমাদের এভাবেই থাকতে হবে, কারণ চাঁদ উঠলে সবাই দেখতে সবাই পাবে। দেখতে পাবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ অনেক। আর প্রিয় দর্শক, আপনারা আপনারা দেখলেন এতক্ষণ অনুরূপ আইচকে, বিনোদন সম্পাদক দৈনিক যুগান্তর। এছাড়াও আরো অনেক অনেক পরিচয় আছে, সব দেওয়া যাবে না, একটু পরেই নিউজ শুরু হয়ে যাবে। শুধু শেষের যাবার আগে দুটোকে বলে রাখতে চাই যে আপনারা যারা ক্রিয়েটিভ তরুণ আছেন বাংলাদেশের, প্লিজ হাল ছেড়ে দেবেন না। আপনারা লেগে থাকুন, আপনারা বিশ্বাস করুন নিজের কাজের প্রতি। যেই কাজটা সবচেয়ে ভালো পারেন সেই কাজটা করুন। পড়াশোনাটা তো অবশ্যই বাদ দেবেন না, পড়াশোনা অবশ্যই করবেন, কিন্তু লেগে থাকবেন। লেগে না থাকলে, হতাশার বিরুদ্ধে যুদ্ধ না করলে জয়ী হওয়া সম্ভব হবে না। আমাদের ইয়াং নাইটের এই গ্লোরির চেয়ারে আপনি আসার সুযোগ হবে না। আমরা চাই আপনারা আসেন। আজকের মতন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রাত্রে আবার নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতন এখানেই, শুভরাত্রি।